আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমরা অল্প অল্প করে আল্লাহ তাআলার অশেষ রহমতে, অশেষ দয়া মায়া এবং ভালোবাসায় সব কিছু শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 12 নম্বর সিভিএলএমটা শেষ করব। সবচেয়ে মজার বিষয় হলো এই 12 নম্বর সিভিএলএমটা মাত্র 50 পেজের। আপনারা নিশ্চয়ই জানেন সিভিএলএম পড়া শিখিয়েছি। তাহলে আমাদের এখানে হয়তো পড়ার মতো পেজ আছে 30টা, তাই না? বাকি 20টা বাদ যাবে। আচ্ছা, তাহলে এখন একটু গুরুত্ব দিয়ে দেখবেন। আমি আপনাদেরকে এটা একটু পড়ায় দিব আজকে, হ্যাঁ? ওকে, চলেন এটাকে একটু কেটে দিই। ও, নাইস প্রেজেন্টেশন। ওকে, চলেন আজকে আমরা কি শিখবো দেখেন তো। কম্পিটিটিভ বেসড ট্রেনিং, এই সিভিএলএমটা পড়বো। সিভিএলএম কিছু কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন টিভি সেক্টর। আচ্ছা, এখান থেকে আসেন। এটা অ্যাসেসমেন্টের, ঠিক আছে? এটা আসছে কোথা থেকে? এটা অ্যাসেসর পার্টের, ঠিক আছে? চলেন, অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনারা নিশ্চয়ই এই মডিউলটা খুব সুন্দরভাবে বুঝবেন। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আপনারা সবাই অ্যাসেসররা কীভাবে অ্যাসেসমেন্ট নেয় সেটা আপনারা দেখেছেন এবং সেটা আপনারা জানেন। এখন বিষয় হলো কি, এইটা তারপরেও খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ কি জানেন? কারণটা হচ্ছে এই সিভিএলএম থেকে কমপক্ষে 6 মার্ক আসে। কয় মার্ক? 6 মার্ক কমপক্ষে আসেই। সো এইটা আপনাকে ভালো করে শিখতে হবে। 6 মার্কের পাশাপাশি মাঝে মাঝে শুধুমাত্র এই সিভিএলএম থেকে পুরো একটা ম্যাচিং চলে আসে। তো খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। চলেন আমরা একটু দেখাই যে এখানে আমরা ইনফরমেশন শিটে দেখতে পাচ্ছি যে ইনফরমেশন শিট 1 পাচ্ছি, ইনফরমেশন শিট 2 আর নাই, তাই না? এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা কি শিখবো? অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট কীভাবে নিতে হয় সেটা আমরা শিখবো। চলেন, আচ্ছা, আমরা ডিরেক্ট ইনফরমেশন শিটে চলে যাচ্ছি, তাই না? বাকি কিন্তু আমরা কিছু পড়ি না। এখন অনেকে বলবে যে স্যার সবসময় স্লাইড পড়ান, কিন্তু আজকে এটা কেন সিভিএলএম পড়ান? এটা খুব গুরুত্বপূর্ণ, সিভিএলএমটাই পড়াবো, ঠিক আছে? দেখেন, এখানে বলেছে অর্গানাইজিং কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ইনভলভস, অর্থাৎ অ্যাসেসমেন্টের সাথে সম্পর্কযুক্ত প্রিপেয়ারিং অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ একজন অ্যাসেসরের দায়িত্ব শুধুমাত্র অ্যাসেসমেন্ট নেওয়াই না। অ্যাসেসরের দায়িত্ব ওই এনভায়রনমেন্টটাকে প্রিপেয়ার করা, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রিপেয়ার বলতে কি বোঝায়? এস্টাবলিশ দ্য পারপাস অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্টের পারপাস আছে, মানে উদ্দেশ্য আছে, সেইটাকেও অ্যাসেসরের ঠিক করতে হবে, উদ্দেশ্যটা ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমরা একটু এখানে আলোচনা করি যে মানুষ যে অ্যাসেসমেন্ট দেয়, এই অ্যাসেসমেন্টের পারপাসগুলো কী কী হতে পারে, উদ্দেশ্যটা কি হতে পারে। শিক্ষার্থীরা কি করে? সার্টিফিকেট নেওয়ার জন্য অ্যাসেসমেন্ট দেয়। শিক্ষার্থীরা তাদের কম্পিটেন্সি গ্যাপ, স্কিল গ্যাপ বের করার জন্য অ্যাসেসমেন্ট দেয়। শিক্ষার্থীরা রিকগনাইজড, সরকারি স্বীকৃত একটু সার্টিফিকেটের জন্য, অর্থাৎ স্বীকৃত হওয়ার জন্য, রিকগনাইজড হওয়ার জন্য সার্টিফিকেটটা দেয়, অর্থাৎ আরপিএল এর জন্য। এটা আমরা বুঝলাম। এবার দেখেন, ফিজিক্যাল রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়ালস। ফিজিক্যাল রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়ালস বলতে কি বোঝায়? ওই অ্যাসেসমেন্ট নিতে গেলে যে বিষয়গুলো লাগবে এগুলোই হচ্ছে ফিজিক্যাল রিসোর্স অ্যান্ড ম্যাটেরিয়ালস। অ্যান্ড ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার শিক্ষার্থী ছাড়া কি অ্যাসেসমেন্ট হবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, শিক্ষার্থীরা কেন অ্যাসেসমেন্ট দিতে আসে তার উদ্দেশ্য, এবং শিক্ষার্থী অ্যাসেসমেন্ট দিতে হলে কী কী লাগবে তা, এবং শিক্ষার্থী লাগবে। অ্যাসেসমেন্ট হইতে হলে এই 3টা জিনিস লাগবেই। তাহলে কি বুঝলাম? সেটা হলো প্রয়োজনীয় জিনিসপত্র, তারপর হলো উদ্দেশ্য, তারপর হলো ম্যাটেরিয়ালস। এটা খুব গুরুত্বপূর্ণ না? এখান থেকে বোঝার কিছু নাই। চলেন সামনে যাই। দেখেন, দ্য প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, অর্থাৎ একটা অ্যাসেসমেন্ট যে নেবেন, এই অ্যাসেসমেন্টের একটা প্রসেস আছে, এইটা হচ্ছে সেই প্রসেস। দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ধাপে আমরা একটা অ্যাসেসমেন্ট সম্পূর্ণ করব। কয়টা ধাপে? 6টা ধাপে। তো এটাকে বলা হয় কি? বলা হয় এই অর্গানাইজিং প্রসেস। মানে অ্যাসেসমেন্টের অর্গানাইজিং প্রসেসটা হচ্ছে এটা। প্রথমত আপনি প্রিপেয়ার করবেন ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ আপনারা দেখবেন, আপনারা যখন অ্যাসেসমেন্ট দেন তখন কিন্তু একজন অ্যাসেসর এসে বলে কি অবস্থা সবার, আপনারা কোথা থেকে আসছেন বলে। তারপর একজন ক্যান্ডিডেট বলে যে স্যার আমি আমার বাসা এখান থেকে 40 কিলোমিটার দূরে। এই যে কথাবার্তাগুলো, তাই না? তো এই যে এরকম করে আপনি কি করবেন, এই পার্টে, প্রিপেয়ার ক্যান্ডিডেট পার্টে আপনি শিক্ষার্থীদের সাথে কথা বলবেন। তাহলে আমরা শিখলাম কি? প্রসেসের মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে কি? প্রিপেয়ার ক্যান্ডিডেটস।
2 নম্বর ধাপ কি, এবার কালেক্ট এভিডেন্স, মানে তার কাছ থেকে এভিডেন্স নেওয়া শুরু করবেন। প্রথমে আসে অ্যাসেসররা, এসে একটু কথাবার্তা বলে, তারপর কি করে এভিডেন্স কালেক্ট করে, তারপর কি করে, তারপর সে এভিডেন্স আপনার কাছ থেকে নিয়ে যায়, নিয়ে সে আপনি কি কম্পিটেন্ট নাকি নট ইয়েট, সে সেটা মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, এটা ডিসিশন নেয়, ঠিক আছে। তারপর কি করে আপনাকে ফিডব্যাক দেয়, দেখছেন। এখন আমরা হয়তো এতটুকুই জানি না, এরপরও অ্যাসেসরের কাজ আছে। অ্যাসেসর কি করে আপনাকে কি ফিডব্যাক দিল, আপনার রেজাল্টটা এনএসডিএতে বা বিটেভে জমা দেয়। এরপর জমা দেওয়ার পর রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস, অর্থাৎ জমা দেওয়ার পরেও পুরো অ্যাসেসমেন্ট প্রসেসটা রিভিউ করা হয়। যেমন অ্যাসেসর হইতে পারে একজনের নট ইয়েট করে দিয়ে চলে আসছে, কিন্তু সে কম্পিটেন্ট হওয়ার যোগ্য, তো ওই যেখানে খাতা জমা দেয় সেখানেও কিন্তু এটা একটা রিভিউ করার প্রসেস থাকে। তো একটা জিনিস মনে রাখবেন, আপনাকে যদি বলা হয় ফিডব্যাকের পরের স্টেপে কি হয়, আপনি বলবেন রেকর্ড অ্যান্ড রিপোর্ট হয়, অ্যাসেসমেন্ট রিপোর্ট হয়। যদি বলা হয় রেকর্ড অ্যান্ড রিপোর্টের পরের স্টেপে কি হয়, আপনি বলবেন রিভিউ হয়। যদি বলা হয় কালেক্ট এভিডেন্সের পূর্বে কি হয়, তখন আপনি বলবেন ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করে। যদি বলা হয় কালেক্ট এভিডেন্সের পরে কি হয়, তখন আপনি বলবেন অ্যাসেসমেন্ট ডিসিশন হয়, ফিডব্যাক না হয় না। কিন্তু আপনারা কিন্তু বলে দিবেন কিভাবে, আপনারা বলবেন কালেক্ট এভিডেন্স, তারপরে বলে দিতে পারেন প্রোভাইড ফিডব্যাক না। তো এই ধাপগুলো একটু মনে রাখতে হবে। তাহলে আমরা কি কি ধাপ পেলাম, প্রিপেয়ার ক্যান্ডিডেট, তারপরে শিখলাম কি কালেক্ট এভিডেন্স, তারপর কি মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, তারপরে কি প্রোভাইড ফিডব্যাক টু দ্য ক্যান্ডিডেট, তারপর কি রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকাম টু এনএসডিএ, তারপর কি রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস, এই কথাগুলো। এখন আরেকটু পড়ি ফেলি, দেখেন এখানে কি বলছে, অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশনস ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, এই পিপিআর ক্যান্ডিডেটের ভিতরে আপনার সেলফ অ্যাসেসমেন্ট শিটটা পড়ে যাবে। ওই যে সবগুলোতে এলো পাথারে আপনারা টিক দেন না, সাইন টাইন করে ফেলেন, অ্যাসেসর বলে আপনারা সবাই এখানে সিগনেচার করেন, আপনারা ডেট লেখেন, আপনারা বোর্ডে নাম লিখে দেয়, সব লিখে ফেলে, এইটা হচ্ছে আপনার পিপিআরের পরে, ওইটা কিন্তু এই অ্যাসেসমেন্টের ভিতরে পড়ে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবার কালেক্ট এভিডেন্সের ক্ষেত্রে আপনি কি করেন, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন্ট। এবার অ্যাসেসমেন্ট ইভেন্টগুলো মানে কি, অ্যাসেসমেন্ট আমরা রিটেন দেই, ওরাল দেই, ডেমো দেই, এই না, এগুলো দেই, তাই না, এগুলো হচ্ছে ইভেন্ট। এখন আপনি কোন কোন ইভেন্ট কখন নেবেন, কীভাবে নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এগুলো তো আপনারা বুঝেন, এটা বুঝেন, তাহলে আশা করি আমরা এটা বুঝছি। তাহলে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার প্রসেস কি যদি বলা হয়, আপনি বলবেন প্রথমে কি করি, প্রিপেয়ার ক্যান্ডিডেট, তারপর কি করি, আমি কিন্তু না দেখে বলার চেষ্টা করতেছি, দেখেন প্রিপেয়ার ক্যান্ডিডেট 1 নাম্বার কাজ। 2 নম্বরে আপনি কি করবেন, ক্যান্ডিডেটদের প্রিপেয়ার করার পর আপনি তাদের কাছ থেকে এভিডেন্স কালেক্ট করা শুরু করবেন, এবং এভিডেন্সটার উপর আমরা জাজমেন্ট করবেন সে নট ইয়েট নাকি কম্পিটেন্ট। এরপরের ধাপে 4 নম্বর ধাপে আপনি কি করবেন, তাকে ফিডব্যাক দিয়ে ফেলবেন। এবার আপনি কি করবেন, সেটাকে রেকর্ড অ্যান্ড রিপোর্ট করবেন। তারপরে আপনার এইটা আপনি সহ এনএসডি এর কর্তৃপক্ষ বা স্টেক হোল্ডার যারা আছে তারা এটাকে কি করবে, রিভিউ অ্যাসেসমেন্ট করবে, আপনি নিজেও করবেন, এটাও করবেন, হবে, এই হচ্ছে বিষয়। এবার আসেন নিচে, দেখেন প্রিপেয়ারিং ক্যান্ডিডেট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ প্রিপেয়ারিং অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট। আমি কিন্তু এতক্ষণ এইগুলো আলোচনা করে ফেলছি, ঠিক আছে, যে একজন ক্যান্ডিডেটকে আপনি কিভাবে প্রিপেয়ার করবেন। তাহলে ইউর রোল, আপনার রোল কি, অ্যাসেসর অফ কম্পিটেন্সি। আপনার রোলটা হচ্ছে কি, আপনি কি করবেন, শিক্ষার্থীদেরকে কি করবেন, প্রিপেয়ার করবেন। পিপল মেক মেনি অ্যাসেসমেন্ট ইন দেয়ার ডেইলি লাইফ সিলেক্টিং ফ্রেশ। আচ্ছা, এখানে অনেকগুলো কথা বলছে যে আমরা সব প্রতিনিয়তই আমরা কি করি, অ্যাসেসমেন্ট নেই, এই কথাগুলি বলছে, মানে বিভিন্ন প্রোডাক্ট কিনি না আমরা, সেই জায়গা থেকে করি। কিন্তু এখানে দেখেন এবার কি বলা হয়েছে, এগুলো একটু রিডিং করবেন আপনারা, হ্যাঁ, এখানে বোঝার বা একবার বলার মতো আর কিছু পাচ্ছি না, অলরেডি আলোচনা শেষ। এবার আসেন, টু আন্ডারটেক দিস রোল ইউ মাস্ট বি এবল টু, অর্থাৎ আপনি যে এই প্রিপেয়ারিং ক্যান্ডিডেট করবেন, ক্যান্ডিডেটদেরকে প্রস্তুত করবেন, সেই জায়গায় আপনাকে কি করতে হবে, আপনি সবার প্রথমে ইন্টারপ্রেট দ্য অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আপনি বলে দিবেন আপনারা কি জানেন কয়টা ইউনিটের উপর আপনাদের অ্যাসেসমেন্ট হবে, তো সে বলবে 10টার উপর হবে, তাহলে তো সে জানে। যদি বলে যে আমরা জানি না, তাহলে আপনি বলবেন, বলতে হবে, এটা আপনার দায়িত্ব, অবশ্যই শিক্ষার্থীরা জানে। আচ্ছা, সবার প্রথমে কি করবেন, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটাকে কি করবেন, ইন্টারপ্রেট করবেন। তারপর কি করবেন, দেখেন ডেমনস্ট্রেট এ হাই লেভেল অফ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, মানে আপনি গিয়েই একটা অ্যাটিটিউডে থাকবেন, ঠিক আছে, সেটা কেমন, আপনি অনেক জানেন, আপনি এই সেক্টরে অনেক স্পেশাল। সো এই জন্য অ্যাসেসর হিসেবে আপনি যখন যাবেন, তখন আপনি খুব ভালো করে প্রফেশনাল পোশাকে যাইতে হবে, অ্যাসেসররা সেটা করে, এটা ভালো। আচ্ছা, ইন দ্য টেকনিক্যাল এরিয়া অফ হুইচ অ্যাসেসিং, অর্থাৎ আপনি যেইটা অ্যাসেস করবেন সেই জায়গায় আপনি যে কোয়ালিটি সম্পূর্ণ, আপনি যে অনেক জানেন, ওই রিলেটেড কিছু কোশ্চেনও আপনি তা মাঝে মাঝে করবেন, আপনি প্রমাণ করবেন যে আপনি ভালো বুঝেন। তাহলে এখান থেকে সহজে বলেন আপনি কি করবেন, ইন্টারপ্রেট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ডেমনস্ট্রেট হাই লেভেল নলেজ,
ডেমনস্ট্রেট হাই লেভেল অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এটা বলবেন। হ্যাঁ, অ্যান্ড টেকনিক্যাল স্কিল, এটাও বলতে পারেন, একসাথে করে ফেলেন। তারপরে কি, ডেমনস্ট্রেটে রিকোয়ার্ড ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব স্কিল আছে, যেমন সেলফ স্টিম, আমরা খুব অ্যাটিটিউড নিয়ে থাকি, আত্মমর্যাদা থাকে, তাই না? অ্যাসেসমেন্টে গেলাম, কারোর সাথে বেশি একটা কথা বললাম না, খুব হাসলাম না, একটু ভার হয়ে থাকলাম, এইগুলোই আর কি, বুঝতে পারছেন? ইন্টারপার্সোনাল স্কিল মানে হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল হচ্ছে মানে প্রত্যেকটা মানুষের কিছু ভিতরগত গুণ আছে, সেগুলোকে বোঝায়। হ্যাঁ, আমি পড়েছিলাম, আমার মাথায় এখন আসতেছে না। সেলফ রিস্ট, আচ্ছা আসতেছে না, একটু বুঝেন। মানে প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা আছে, মানে নিজের একটা কিছু একটা আছে যেটা দরকার, বুঝাইতে পারছি আশা করি। এবার দেখেন, অ্যাপ্লাই রিলেভেন্ট অ্যাসেসমেন্ট টেকনিক্স, অর্থাৎ আপনি টেকনিক খাটে অ্যাসেসমেন্ট দিবেন, ঠিক আছে? টেকনিক খাটে নেবেন। তারপর দেখেন, এনশিওর দ্যাট এভিডেন্স প্রোভাইড ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ আপনি তার কাছ থেকে শুধুমাত্র রিটেনের এভিডেন্স নিয়েই আপনি বুঝে গেলেন যে সে পারবে, তাইলে তো হইলো না। আপনি তার কাছে সবগুলো চেক করবেন, সবভাবে এভিডেন্স আপনি নেবেন। মেক ইম্পার্শিয়াল জাজমেন্ট, অর্থাৎ আপনি কি করবেন, একটা ইম্পার্শিয়াল জাজমেন্ট করবেন। আচ্ছা, তারপর দেখেন, প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, আমরা ফিডব্যাক দিব। এখন দেখেন, এই আপনি এইখানেই তো চলে আসছে, এই ফিডব্যাকটা এই পার্টে আসার কথা না, কনস্ট্রাকটিভ ফিডব্যাক এখন দিব কেন? আচ্ছা, এগুলো এখন আসার কথা না, মানে মূলত আগে বুঝেন, আপনি যখন এই পার্টে থাকবেন, কোন পার্টে থাকবেন? প্রিপেয়ারিং অ্যাসেসমেন্ট এনভায়রনমেন্ট, এই পার্টে আপনাকে এই প্রথম এই কয়েকটা বিষয় খুব ভালো করে করতে হবে, মেনটেন করতে হবে, অর্থাৎ আপনাকে করতে হবে। কিন্তু পুরো অ্যাসেসমেন্ট জুড়ে আপনি যেটা করবেন, ওখানে তো আমরা পড়াইলাম এই 4-5টা ধাপে আমরা অ্যাসেসমেন্ট নিব, কিন্তু এছাড়াও আপনি আরও কি করবেন অ্যাসেসর হিসাবে, আপনাকে কি অবশ্যই করতে হবে, সেগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পেরেছি। এবার দেখেন, এছাড়াও আপনাকে আরও যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, দেখেন, দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যাসেসর, তারপর দেখেন অ্যাপ্রোচ অ্যান্ড পারপাস অফ অ্যাসেসমেন্ট মেথডস অ্যান্ড টেকনিক্স, তারপর প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথড, রেকর্ডিং অ্যান্ড রেজাল্ট, রিভিউইং অ্যাসেসমেন্ট, ওই উপরের কথাগুলো এখানে চলে আসছে। তার মানে এই কথাগুলো একটু মনে রাখতে হবে আপনাদের, একজন অ্যাসেসরের দায়িত্ব কী কী, কাজ কী কী। এইবার আসেন, ফ্রি কনসেন্ট, প্রি কনসেন্ট, অর্থাৎ পূর্বের কনসেন্ট মানে কি, এটা একটু বুঝায় বলি আমি আপনাকে। ওই যে অ্যাসেসর আপনাকে কিন্তু প্রথমে আপনি অ্যাসেসমেন্ট দিতে গেলেই বলে আপনি যদি পারেন তাহলে এখানে টিক দেন। এখন ধরেন আমরা তো গতানুগতিক সবগুলোতে টিক দিয়ে দিই, কিন্তু ধরেন আমি একটাতে টিক দিলাম না, আমি 5টাতে নোতে টিক দিলাম, তখন কিন্তু আমি আর অ্যাসেসমেন্টে বসতে পারবো না। তো এই জায়গায় কি অ্যাসেসর আমাকে জোর করতে পারে না। তো মনে রাখবেন, এই প্রি কনসেন্ট মানে হচ্ছে ক্যান্ডিডেটদেরকে জোর না করা, ক্যান্ডিডেটকে আদর করে ভালোবেসে শেখানো, মানে তাকে বোঝানো যে তোমার আমি এটা চেক করব, তুমি যদি দিতে চাও তাহলে বসো, যদি না দিতে চাও তাহলে বের হয়ে যাও, এরকম। তো এইবার দেখেন এখানে কি বলছে, বি ইনফর্ম ইফ অ্যান অ্যাসেসমেন্ট ইজ প্ল্যান্ড, অর্থাৎ আপনি তাকে ইনফর্ম করবেন অ্যাসেসমেন্টটা কোথায় প্ল্যান করা হয়েছে। বি গিভেন ডিটেলস অফ দ্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ তাকে আপনি অ্যাসেসমেন্টের ডিটেলসগুলো বলবেন। তারপর দেখেন, নট বি প্রেশার্ড, তাকে প্রেশার দেওয়া যাবে না, তাকে আপনি চাপ দিতে পারেন না, কিন্তু চাপ দিতে পারবেন কখন, যখন সে ওই যে টিক সবগুলো দিয়ে ফেলবে, সে সেলফ অ্যাসেসমেন্ট শিটে সব টিক দিয়ে ফেলবে, তখন কিন্তু হয়ে গেছে। তখন আবার এইটা হয়ে যাবে প্রি কনসার্ন না হয়ে যাবে ফুল কনসেন্ট। কি কনসেন্ট, এটা একটু পরে আসবে, আবার দেখাবো, দেখেন। তাহলে এটা একটু মনে রাখেন যে চাপাচাপি করা যায় না, অ্যাসেসমেন্টের যে অংশে চাপাচাপি করা যায় না সেই অংশের নাম হচ্ছে প্রি কনসার্ন, এবং শিক্ষার্থীদেরকে সুন্দর করে জানিয়ে দেওয়া, এটা হচ্ছে প্রি কনসার্ন। এখান থেকে এমসিকিউ আসে, বুঝছেন? এখানে এই থিমটা বুঝেন, কনসেপ্টটা ক্লিয়ার হলে আপনি এমসিকিউ অ্যান্সার করতে পারবেন। এবার আসেন, কনফিডেন্সিয়ালিটি, একজন অ্যাসেসর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে। মানে কি কনফিডেন্সিয়ালিটি, মানে কি গোপনীয়তা। সো অ্যাসেসর কি করবে, মেক অ্যাভেলেবল অনলি অথরাইজ পার্সন, অর্থাৎ সে অথরাইজ পার্সনের কাছেই রেজাল্টটা পাবলিশ করবে। কিপ সিক্রেট, সেটা কি করবে, সিক্রেট রাখবে। এখন ধরেন কোনো একজন ক্যান্ডিডেট, আপনি অ্যাসেসর হিসাবে গেলেন, কোনো একজন ক্যান্ডিডেট আপনার রেজাল্টে খুশি না, সে বলতেছে আমার খাতা দেন, আমি ছবি তুলবো, সে ছবি তুলবো, আপনি ছবি তুলতে দিবেন না, এটা কারণ এটা সে অথরাইজ না, সে ক্যান্ডিডেট। এটা কোনো অথরাইজ পার্সন যদি বলে যে ছবি তুলবো তাহলে তুলতে পারবে, তাকে দেখাইতে পারবেন আপনি, যারে তারে দেখানো যাবে না।
তার মানে আপনি মনে রাখবেন কনফিডেন্সিয়ালিটি বলতে কি বোঝায় এই অ্যাসেসর পার্টে, তখন আপনি বলবেন মেক অ্যাভেলেবেল অনলি অথরাইজ পারসন, পার্সোনাল টেল এগুলো বাদ দেন, অ্যান্ড ইট কিপ সিক্রেট, এই কথা দুইটা মনে রাখবেন, ঠিক আছে। এবার এখানে আরেকটু বুঝায় বলি, কোনো একজন অ্যাসেসরের লিগাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটিগুলো কী কী যদি জিজ্ঞেস করে, মানে একজন অ্যাসেসরের লিগাল বারবার মনে রাখবেন, লিগাল রেসপন্সিবিলিটিগুলো কী কী, তখন আপনি এটা বলবেন যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা, কিপ সিক্রেট রাখা, রেজাল্ট কিপ সিক্রেট, রেজাল্ট মেক অ্যাভেলেবেল অনলি অথরাইজ পারসন। আপনি যদি এই তিনটা কথা লিখেন আপনার কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তো এটা বুঝাইতে পারছি। এবার আসেন কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। আমরা সিএসএ পড়েছিলাম কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট মানে কোথায় অ্যাসেসমেন্ট হবে, কে অ্যাসেসমেন্ট নিবে, কিন্তু না, এখানে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে আরও অনেক কিছুকে বোঝায়, পুরো এনভায়রনমেন্টকে অ্যাসেসমেন্ট বোঝায় কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। কে অ্যাসেসমেন্ট নিবে, কোথায় অ্যাসেসমেন্ট হবে, কীভাবে অ্যাসেসমেন্ট হবে, কী কী টুলসের মাধ্যমে হবে, কোন রুমে হবে, জানলা থাকবে কিনা, জানলা না থাকবে কিনা, বাতাস থাকবে কিনা, আলো থাকবে কিনা, অ্যাসেসরের সাথে আরও টেকনিশিয়ানরা থাকবে কিনা, প্রিন্সিপাল থাকবে কিনা, তারপরে রিপ্রেজেন্টেটিভ থাকবে কিনা, এই সব কিছুকে একসাথে বলে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। চলেন এবার আমরা একটু দেখি কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ভিতরে কী কী থাকে। প্রথমত দুই ধরনের এনভায়রনমেন্ট থাকে হুইচ অ্যাসেসমেন্ট উইল বি ক্যারি আউট, অর্থাৎ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট, দুইটা মনে রাখবেন, ঠিক আছে। কনটেক্সট অফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দুই ধরনের এনভায়রনমেন্ট থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফিজিক্যাল এনভায়রনমেন্ট, একটা হচ্ছে সোশ্যাল এনভায়রনমেন্ট। তারপর দেখেন রিলেশনশিপ বিটুইন ইউনিট অফ কম্পিটেন্সি ক্যান্ডিডেট রিয়েল ওয়ার্ক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনি যে কাজটা তাদেরকে দিবেন অ্যাসেসমেন্টের সাথে একটা সম্পর্ক থাকবে। তারপর দেখেন টাইম পিরিয়ড, একটা টাইম বেস থাকবে, ঠিক আছে। তাহলে অ্যাসেসমেন্ট কি মানে টাইমকে বোঝায়, পুরো এনভায়রনমেন্টকে বোঝায়, সিএস এর সাথে একটা সম্পর্ককে বোঝায়। আচ্ছা, ইনফর্মিং রিলেভেন্ট পিপল অ্যাবাউট দ্য অ্যাসেসমেন্ট। আচ্ছা, আপনি যে অ্যাসেসমেন্ট নেবেন, সো এই অ্যাসেসমেন্টের সাথে কারা কারা জড়িত এই কথা, এইটা একটু রিডিং পড়বেন আপনারা, এটা আপনাদের দায়িত্ব। এখানে দেখেন, সো এই অ্যাসেসমেন্টের ভিতরে কে কে আসতে পারবে, এই অ্যাসেসমেন্টের সাথে জড়িত কে কে, দেখেন এখানে বলছে দ্য পারসনস হু ট্রেন ইউর ক্যান্ডিডেটস, অর্থাৎ আমি অ্যাসেসর হিসেবে গেলাম, আচ্ছা গেলাম, তো ওই ক্যান্ডিডেটকে যে পড়াইছে সে কি করবে, আমার এই অ্যাসেসমেন্ট কন্ডাক্টের ক্ষেত্রে সে আমার প্রয়োজন হইতে পারে, তাকে আমার দরকার হইতে পারে, ঠিক আছে। এরপর দেখেন দ্য ট্রেনিং সুপারভাইজারকে দরকার হইতে পারে, কোঅর্ডিনেটরকে দরকার হইতে পারে, ঠিক আছে। তারপর দেখেন পিপল রেসপন্সিবল ফর ম্যানেজিং অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড দ্য রিকোয়ার্ড টু কন্ডাক্ট অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওই যে ম্যানেজিং রিসোর্স যেগুলো ম্যানেজ করে সেগুলো তার অফিস স্টাফ, এগুলো এখানে বলা হয়েছে। সো এইরা আমাদের অ্যাসেসমেন্টের সাথে জড়িত হতে পারে। এবার আসেন প্রিপেয়ারিং ক্যান্ডিডেট ফর অ্যান অ্যাসেসমেন্ট ইভেন্ট, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আপনি কীভাবে অ্যাসেসমেন্ট ইভেন্টে অন্তর্ভুক্ত করবেন। দেখবেন আপনারা কিন্তু এগ্রিমেন্ট শিটে 6টা পয়েন্ট লিখছেন না, টিক দিয়েছিলেন। ওই অ্যাসেসমেন্ট এগ্রিমেন্ট শিটে অ্যাসেসরও সিগনেচার করে, ক্যান্ডিডেটও সিগনেচার করে। সো সেখানে দেখবেন 6টা টিক দেওয়া, এই 6টা টিক হচ্ছে এই যে এইগুলোর সমন্বয় হয়। এখানে যদিও 5টা আছে বা ওখানেই 5টা আছে মানে টিক দেওয়ার অপশন। প্রথমে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট হলে বা অ্যাসেসমেন্ট রুমে যাওয়ার পরেই সবার প্রথমে সে কী করবে, এক্সপ্লেন কনটেক্সট অ্যান্ড পারপাস, অর্থাৎ অ্যাসেসমেন্টের কনটেক্সট কী, কীভাবে অ্যাসেসমেন্ট হবে এবং উদ্দেশ্য কী সেটা বলবে। আচ্ছা, তারপর সেই ইউনিটগুলোর কথা বলবে, তারপর সে অ্যাসেসমেন্টের প্রসিডিউরস কী সেটা বলে দিবে, তারপর ক্যান্ডিডেটদের ভিতর থেকে সে রেজাল্ট বের করবে, কোনো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আছে কি না সেটা রেজাল্ট বের করবে, কারো দরকার আছে কি না সে ফিডব্যাক দিবে। এখন এই কথাগুলো মানে শিক্ষার্থীদেরকে বলে আপনি কি করবেন, শিক্ষার্থীদেরকে প্রিপেয়ার করবেন। এবার দেখেন সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি সাপোর্টিভ এনভায়রনমেন্ট কীভাবে তৈরি করবেন। দেখেন মেক শিওর দ্যাট দ্য এনভায়রনমেন্ট ইজ সুইটেবল ফর দ্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনি তখনই শিওর হবেন যে এটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট, তো তখন যখন দেখবেন যে এনভায়রনমেন্টটা সুইটেবল হবে শিক্ষার্থীদের জন্য, যখন দেখবেন যে এনভায়রনমেন্টটা যখন দেখবেন যে ক্যান্ডিডেটরা রিল্যাক্সড ফিল করতেছে, যখন আপনি দেখবেন যে তারা একটা ওয়েলকামিং, একটা খুব মজার একটা আনন্দ পাচ্ছে ক্যান্ডিডেটরা, ঠিক আছে, গ্রিটিংস মানে খুব সম্মান পাচ্ছে, গ্রিটিংস পাচ্ছে, একটু ভালো ফিল করছে, এরকম একটা বিষয়। আবার যখন দেখবেন শিক্ষার্থীরা কমফোর্টেবল ফিল করবে, যখন দেখবেন শিক্ষার্থীরা আপনাকে প্রশ্ন করে, তার মানে আপনি তখনই একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারবেন যখন শিক্ষার্থীদেরকে আপনি বলবেন যে তোমরা আমাকে প্রশ্ন করো,
তোমরা কমফোর্ট ফিল, মানে শিক্ষার্থীদেরকে কমফোর্ট ফিল করাইতে হবে, শিক্ষার্থীদেরকে ওয়েলকামিং, মানে খুব উষ্ণ এবং ঠান্ডা, না শীত না গরম, এরকম একটা মজার একটা ফিল তাদেরকে দিতে হবে, এবং রিল্যাক্স ফিল করাইতে হবে, একটা সুইটেবল অ্যাসেসমেন্ট নিতে হবে। এইটা মনে রাখবেন, এখানে আমি গুরুত্বপূর্ণ করে বলে দিলাম। এখানে আপনি মনে রাখবেন এই সুইটেবল ফর অ্যাসেসমেন্ট, এখানে আপনি রিল্যাক্স, ক্যান্ডিডেট আর রিল্যাক্স দ্যাট শিওর, এখানে বলবেন এনশিওর দ্যাট ক্যান্ডিডেট আর রিল্যাক্স, আর এখানে আপনি বলবেন গ্রিটিংস, ওয়েলকামিং অ্যান্ড এস্টাবলিশিং রিপোর্ট উইথ দ্য ক্যান্ডিডেট। ঠিক আছে, এবার দেখেন এখানে আপনি বলতে পারেন যে এখানে এনশিওর দ্যাট ক্যান্ডিডেট আর ফিল কমফোর্টেবল, এই কথাটাও আপনারা শুরুটাই আবার বসাইতে পারেন। ইনভাইটিং দ্য ক্যান্ডিডেট টু আস্ক কোশ্চেন, এই কথাটা বসাইতে পারেন। ওকে, ইনফর্মিং ক্যান্ডিডেট, শিক্ষার্থীদেরকে ক্যান্ডিডেট কিভাবে করবেন, মানে শিক্ষার্থীদের কী কী আপনি ইনফর্ম করবেন, দেখেন সে কীভাবে রেজিস্ট্রেশন করবে, এটা অ্যাসেসরের কাজ কিন্তু। হ্যাঁ, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এনএসডিএতে তো আমরা করে ফেলি, আমরা যারা প্রতিষ্ঠান এগুলো করে ফেলে, রেজিস্ট্রেশনটা প্রতিষ্ঠান করে ফেলে, কিন্তু নিয়ম ছিল প্রত্যেকটা ক্যান্ডিডেট অ্যাসেসমেন্ট যেদিন দিবে ওই দিন রেজিস্ট্রেশন করবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা তো এখন 10 দিন আগে করি। এই জায়গায় সিভিএলএমের ভাষায় এখানে বলে দিচ্ছে একজন অ্যাসেসর বলে দিবে যে কিভাবে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবে, তারপর তার কোন কোন ইউনিটের উপর তার পরীক্ষা নেওয়া হবে, অ্যাসেসমেন্ট নেওয়া হবে, দ্য এভিডেন্স ইজ রিকোয়ার্ড, তার কী কী এভিডেন্স দিতে হবে, হ্যাঁ, তার এভিডেন্স গ্যাদারের প্রসেসটা কী সেটা বলে দিতে হবে, অ্যাসেসরের দায়িত্বটা কী সেটা তাকে বলে দিতে হবে, এবং টাইম অ্যালাউড করে দিতে হবে, এত সময়ের মধ্যে থেকে এত সময়ের মধ্যে অ্যাসেসমেন্ট হবে। আচ্ছা, তারপরে দেখেন হোয়েন দে ক্যান গিভেন দ্য অ্যাসেসমেন্ট টাস্ক, অর্থাৎ সে কখন কখন কোন সময় অ্যাসেসমেন্ট দিবে সেটাও বলে দিতে হবে। দ্য ইনফরমেশন মে বি পারসন, আচ্ছা, প্রেজেন্টেড আইদার ওরাল, অর্থাৎ এখানে বলছে কি ইনফরমেশন কী হবে, হয়তো প্রেজেন্টেড হইতে হবে অথবা ওরাল হইতে হবে বা লিখিত হইতে হবে। এই বিষয়গুলো আপনি মুখেও বলতে পারেন, ভিজুয়ালি দেখাইতে পারেন, রিটেনও করতে পারেন, এগুলো হচ্ছে বিষয়। তাহলে এগুলো বুঝলাম। এবার আসেন রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট আমরা পড়ছিলাম কয় নম্বরে, আমরা ওই যে আর পিএসসি না যেন র্যাম রিকগনিশন, র্যাম অ্যাকোমোডেশন অ্যান্ড মিটিং দ্য লার্নার নিড, আমরা যেটা কোথায় পড়ছিলাম বলেন তো, ইনক্লুসিভিটিতে আমরা পড়ছিলাম রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কী। তো এটা আমরা মনে করাইছিলাম আপনাদেরকে, এখানে একটু বোঝায় দিই। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে কি, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কোন একজন শিক্ষার্থী ধরেন ভাষাগতভাবে দুর্বল, কেউ একজন লিটারেসি অর্থাৎ মূর্খ, কম জ্ঞান আছে, কেউ একজন নিউমারেসি একদম খুব প্রত্যন্ত অঞ্চলের, পড়ালেখা কম, এই শ্রেণীর যারা, তাদেরকে আপনি কনসিডার করবেন। এক নম্বর বিষয়, মানে তাদেরকে একটু সহজভাবে দিবেন, তাদেরকে একটু বেশি সময় দিবেন, একটু সুবিধা দিবেন হালকা, সে যেন সবার মতো আগাতে পারে, এটাই। তারপরে দেখেন এখানে বলছে কি সাপোর্ট সার্ভিস লাইক রিডার, ইন্টারপ্রেটার, অর্থাৎ একজন কানেই শোনে না, তারে আপনি কি করবেন, তারে লেখা দেওয়ার ব্যবস্থা করবেন। কেউ একজন কানে কম শুনে, জোরে জোরে বলার জন্য একজনের রেডি করবেন, তারে শোনানোর জন্য, ঠিক আছে। কেউ একজন বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, তারে বাংলা বইলে দেওয়ার জন্য একজন ইন্টারপ্রেটার হায়ার করবেন। তারপরে অ্যাটেন্ডেন্স কেরিয়ার, এগুলো করবেন আর কি। দেখুন কনসিডার রিলেটিং টু দ্য এজ, অর্থাৎ বয়সকে চিন্তা করবেন আপনি। ধরেন আপনার এখানে 10 জন বসছে না, একজন ধরেন 60 বছরের বসছে, তো সবার জন্য আপনি যে কঠোর হবেন ওর প্রতি, ততটা কঠোর আপনার হওয়া যাবে না, কারণ সে ঘুরে পড়ে যেতে পারে, তার অসুবিধা থাকতে পারে, এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হবে। তারপরে দেখেন ট্রেডিশনাল প্র্যাকটিস, তারপরে কি রিলিজিয়াস অবজারভেশন, অর্থাৎ আপনারা দেখবেন যে আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাপদাদার একটা ধর্মীয় রীতিনীতি আছে, এই বিষয়গুলো আপনার চিন্তা করতে হবে, ঠিক আছে। এগুলো চিন্তা করে কিন্তু দেবেন। এখন ধরেন আপনি অ্যাসেসমেন্ট নেবেন, 9টা অ্যাসেসমেন্ট, একজন শিক্ষার্থী, ওদের নিয়ম মনে করেন, ওদের নিয়ম হচ্ছে 9টায় ঘর থেকে বের হওয়া যায় না, 9:10 ঘর থেকে বের হতে হয় সকালবেলা, তো আপনি তো ওরে একটু সময় দিতে হবে এরকম, ঠিক আছে। তারপরে দেখেন ইউজ অ্যাডাপটিভ টেকনোলজি আর স্পেশাল ইকুইপমেন্ট, অর্থাৎ ধরেন আমি গুলি করব, গুলি করার জন্য তো আমার 2 আঙ্গুল দিয়ে কী করতে চাপতে হবে না, আমার 2 আঙ্গুলই নাই, তাহলে আমার এই 2 আঙ্গুল দিয়ে সাফার মতো করে প্রয়োজনে গুলির নিচের বাটনগুলো একটু নিচে নামাই দিতে হবে, আর আমি যেন চালাইতে পারি। আমার দিয়ে যদি আপনি গুলি করাইতে চান, তাহলে গুলিটাই চেঞ্জ করেন, গুলিটারই আপনি মেরামত করেন, এটা হচ্ছে অ্যাডাপটিভ টেকনোলজি। তারপর দেখেন অ্যাডজাস্টমেন্ট দ্য ফিজিক্যাল এনভায়রনমেন্ট অফ ভেন্যু, অর্থাৎ আমি হাইটে উপরে উঠতে পারি না, আপনি আমার জন্য ইয়ের ব্যবস্থা করেন, লিফটের ব্যবস্থা করেন, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তারপর দেখেন ফ্লেক্সিবল অ্যাসেসমেন্ট সেশন, অর্থাৎ তার জন্য একটু ফ্লেক্সিবল হন, একটু প্রয়োজনে তো 5টা মিনিট বাড়ায় দেন, ঠিক আছে।
তারপর দেখেন ফরম্যাট অফ অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস, অর্থাৎ দেখেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইউজ টু অডিও ভিডিও অডিওস, অর্থাৎ বিভিন্ন ফরম্যাটে আপনি তার কাছ থেকে অ্যাসেসমেন্ট নেন। আচ্ছা, রিভাইজিং প্রসেস, সবগুলো রিভাইজ করা। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিষয় মনে রাখতে পারবো। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট কি, আমি একটু সহজে বলি। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট হচ্ছে যারা বয়স্ক তাদেরকে একটু রিজনেবল অ্যাডজাস্ট করা, যাদের লিটারেসি আছে, কম জানাশোনা আছে, তাদেরকে একটু সহায়তা করা, যারা মানে কোনোভাবে বুঝতেছে না, যাদের ইন্টারপ্রেটার দরকার, যাদের নোট টেকার দরকার, তাদেরকে তা দিয়ে সাহায্য করা, এই হচ্ছে বিষয়। কেউ একজন আছে যে এসির বাতাস তার মাথায় পড়তেছে, তার ঠান্ডা লাগতেছে, তার এসি থেকে সরাই নিয়ে আরেকটা জায়গায় বসানো, এইরকম আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এখানে আমরা কিছু দেখব পসিবল স্ট্র্যাটেজিস অফ অ্যাডজাস্টিং দ্য অ্যাসেসমেন্ট প্রসেস, অর্থাৎ অ্যাসেসমেন্ট প্রসেসের ক্ষেত্রে আপনার যে স্ট্র্যাটেজি, যে কৌশলগুলো অবলম্বন করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে কোন ক্যাটাগরির ক্ষেত্রে কোন কোন প্রবলেম হইতে পারে এবং সলিউশন কী হইতে পারে সেগুলো বলছে। এখানে বলছে ইন্ডিজিনিয়াস মানে হচ্ছে মানে আদিবাসী জানা তারা। হ্যাঁ, যখন আপনি আদিবাসীদেরকে পড়াবেন তখন আপনি কালচারাল ব্যাকগ্রাউন্ডের সমস্যা হতে পারে, স্পিকিংয়ের সমস্যা হতে পারে, সে লিখতে পারবে না, সে পড়তে পারবে না, লিখতে পারবে না, তার সাক্ষরতার হার কম থাকবে, তার কনফিডেন্সের ঘাটতি থাকবে। সো আপনি তখন কিভাবে পড়াবেন, এইখানে কিছু মেথড দেওয়া হয়েছে। দেখেন আপনি তখন তাকে কিভাবে পড়াবেন, দেখেন তখন আপনি কী মাথায় রাখবেন। দেখেন অ্যালাউ এনাফ টাইম, অর্থাৎ আপনি কী করবেন, তাকে এনাফ টাইম দিতে হবে, এটা একটা বিষয়। 2 নম্বরে কি দেখেন, আপনি ইনক্লুসিভ অ্যান্ড কালচারালি সেন্সিটিভ হইতে হবে, অর্থাৎ এমন কোনো কিছু করবেন না সে যেন ইনক্লুসিভ না হয়ে অন্যভাবে আরও রাগান্বিত হয়ে যায়, মানে তার ধর্মকে ছোট করা যাবে না, তার কালচারকে ছোট করা যাবে না। তারপর দেখেন আইডেন্টিফাই এনি ইভেন্ট অ্যান্ড অব্লিগেশনস অ্যান্ড মে ইফেক্ট দ্য টাইম অ্যান্ড অ্যাসেসমেন্ট, এক্সাম্পল ফাইন্যান্স। অর্থাৎ মানে এখানে বলা হয়েছে আইডেন্টিফাই এনি ইভেন্টস অ্যান্ড অব্লিগেশনস দ্যাট মে ইফেক্ট। আচ্ছা, মানে এমন কিছু করবেন না, এমন কোনো ইভেন্ট করবেন না যেটা তার সময়ে বা তার প্রতি ইফেক্টেড হয়। আচ্ছা, তারপর দেখেন ইউজ মেথড দ্যাট ডু নট রিকোয়ার্ড ফর এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কী করবেন, মানে যে কেউ একটু কম বুঝে তার জন্য ওই রকম ভাষা ব্যবহার করবেন। ঠিক আছে, এনকারেজ করবেন শিক্ষার্থীদেরকে, অল্টারনেটিভ ওয়েতে এনকারেজ করবেন। তো এই কথাগুলো আপনারা একটু পড়বেন। ঠিক আছে, এই যে বিভিন্ন গ্রাফিক্যাল এইড বানাইতে বলছে, রিড পড়ে দিতে বলছে। এবার আসি আমরা আরেক শ্রেণীর কাছে পড়ি। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, এগুলো পড়তেই হবে আপনাকে, এগুলো আমি পড়াইলে হবে না, এগুলো আপনি নিজে পড়তে হবে। এবার আসেন এজ, বয়স্ক শিক্ষার্থীদের পড়াইলে কী হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে সে অনেক জানতে পারে, অনেক কমও জানতে পারে, অনেক বেশিও জানতে পারে। তারপর এমন হইতে পারে যে সে অ্যাসেসর, এমন হইতে পারে লিমিটেড স্টাডিটি, অর্থাৎ সে কম শিখছে। তো এই বড় বয়স্ক হইলে কী করতে হবে আপনাকে, এইটা বারবার এমসিকিউতে আসে। বয়স্কদের জন্য আপনি কী করবেন, ফন্ট সাইজটা কী করবেন, বড় করবেন, এইটা বারবার আসে। আর বাকিগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, এগুলো সহজ। তারপর জেন্ডার হলে কী হবে, আপনাকে বাই সেন্সিটিভ কোনো কিছু বলা যাবে না, তাই না, আপনাকে সবসময় দুইজনকেই গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, একসাথে যেন তারা কাজ করে। এবার দেখেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে যাদের ধরেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে সমস্যা থাকে, ধরেন কেউ এক একজন এক এক বিষয়ের উপর দক্ষ, সবগুলোর আপনি যখন ইনক্লুসিভ করতে যাবেন তখন কিছু কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলগুলো এখানে লেখা আছে। ডিসেবিলিটি, অর্থাৎ যারা ডিসেবল পারসন, তাদের ক্ষেত্রে আপনার কী কী সমস্যা হইতে পারে এবং কী কৌশলে আপনি পড়াবেন সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে। লো লেভেল অফ লিটারেসি, অর্থাৎ একদম কম জানে, তাদের জন্য আপনি কীভাবে কী করবেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে। সো এইগুলো একটু আপনারা নিজে নিজে পড়বেন। ঠিক আছে, আচ্ছা এবার আসেন গ্রুপস ফর ওমেন হোম অ্যাডজাস্টমেন্ট মে ইনক্লুডেড। আচ্ছা, এখানে আপনাকে বলছে কাদেরকে আপনি আলাদা করে অ্যাডজাস্টমেন্ট করবেন। দেখেন ইন্ডিজিনিয়াস ক্যান্ডিডেট, এই যে এতক্ষণ আমরা যা যা পড়ছি না বাম দিকে, সেইগুলো আবার এখানে লিখে দিচ্ছে। যেমন ওমেনরা হবে, ওল্ডার ক্যান্ডিডেট হবে, লো লিটারেসি ক্যান্ডিডেট হবে, লো ল্যাঙ্গুয়েজ স্কিল যাদের থাকবে তাদেরকে। হ্যাঁ, তারপর দেখেন কনফিডেন্টের অভাব থাকবে যাদের, তাদেরকে আপনি কি করবেন, এই রিজনেবল অ্যাডজাস্টমেন্টের মধ্যে কি করবেন, অন্তর্ভুক্ত করবেন। আচ্ছা, কনফিডেন্ট ডিসেবিলিটি যারা থাকবে, এই কথাগুলো আপনারা জানেন। আচ্ছা এবার আসেন অ্যাডভাইস অ্যান্ড রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট যে আপনি করবেন, ধরেই তো করা যাবে না। একজন বললো স্যার আমার হাতটা ব্যথা, আপনি তো ভাই ধরেই আপনি বলবেন না ঠিক আছে আপনার রিটার্ন দেওয়া লাগবে না, এটা তো করবেন না আপনি, তাই না। এটা করতে পারেন আপনি চাইলে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অন্য একটা অল্টারনেটিভ ওয়ে বের করতে হবে। সেজন্য কী করতে হবে, প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে তার সমস্যাটা কী। তারপর আপনি কী করবেন, তার জন্য একটা সাপোর্টের ব্যবস্থা করবেন। তারপর আপনি এনশিওর হবেন যে সাপোর্টটা যেটা দিলেন এই সাপোর্টটা কাজ করতেছে কিনা। এই 3 ধাপে আপনাকে কী করতে হবে, আপনার রিজনেবল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অ্যাডভাইস আপনার জন্য। তো এগুলো একটু রিডিং পড়বেন। আচ্ছা, তারপর দেখেন র্যাম্প, হাইট অ্যাডজাস্টমেন্ট টেক্স, তারপরে দেখেন
ম্যাটেরিয়ালস, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট বলতে কী কী করা এগুলো একটু বুঝাইছে। হ্যাঁ, তারপর দেখেন অ্যাপ্রোপ্রিয়েটলি স্ট্রাকচার্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনাকে স্ট্রাকচার মেনটেন করে অ্যাসেসমেন্ট নিতে হবে, এগুলো পড়বেন। এইবার এখানে আসেন, দেখেন এই যে লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটি, একজন অ্যাসেসরের লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রেসপন্সিবিলিটির মধ্যে কী থাকে, সে কনফিডেন্সিয়ালিটি বজায় রাখবে। ঠিক আছে, সে কী করবে, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইকুইপমেন্ট মেনটেন করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তার কথা। তারপর কি হবে দেখেন, কনফিডেন্টলি অ্যাসেসমেন্ট আউটকাম নিতে হবে, অ্যাসেসমেন্ট নিতে হবে আর কি। এইবার আসেন, ওই যে প্রথমে পড়েছিলাম প্রি কনসেন্ট, এইখানে আমরা পাইছি ফুল কনসেন্ট। ফুল কনসেন্ট মানে কি, শিক্ষার্থীরা যখন ওই যে সবগুলো ইয়েসের ঘরে টিক দিয়ে ফেলছে, এইবার ভাই সে আর আপনি আর তার কাছে দুনু করবেন না। সে যদি এবার নকল করে, আপনি তারা নট ইয়েট দিয়ে দেন, সমস্যা নেই, তার আগে আপনি তারা বের করে দিয়েন না, এ হচ্ছে বিষয়, তাই না? আচ্ছা, এবার আসেন ট্রান্সপারেন্ট রিপোর্টিং অ্যান্ড রেকর্ডিং অ্যাসেসমেন্ট প্রসেস, অর্থাৎ কী করবেন আপনি যে রিপোর্টটা করবেন, যে অ্যাসেসমেন্টটা নেবেন, এটা ট্রান্সপারেন্ট হতে হবে। কেন আপনি নট ইয়েট দিলেন, কেন কম্পিটেন্ট দিলেন, এইটার জবাব আপনার কাছে অলওয়েজ থাকতে হবে। এরকম কথাগুলো এখানে বলা হয়েছে। অ্যাপিল প্রসেস আপনারা সবাই জানেন। অ্যাপিল প্রসেস মানে কি, অ্যাসেসরের বিরুদ্ধে মানে অ্যাসেসরের বিরুদ্ধে না, অ্যাসেসরের রেজাল্টের বিরুদ্ধে অ্যাপিল করা। হোয়েন টু স্টপ অ্যান অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টটা কখন বন্ধ করে দিবেন, এখানে কিছু কারণ বলা হয়েছে দেখেন। দ্য ব্রিচ অফ সেফটি, অর্থাৎ যখন সেফটি ব্রেক হবে, সেফটি নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকে, তখন আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করে দিবেন। ইকুইপমেন্ট ভেঙে গেছে, তাহলে অ্যাসেসমেন্ট বন্ধ করে দিবেন। এখন দেখেন, আমি একবার লেভেল 4 অ্যাসেসমেন্টে বসছি, অ্যাসেসর বলতেছে বলো তো এখন যদি তোমার প্রজেক্টটা না চলে তাহলে আমি কি করবো, আমি বলি আপনি বন্ধ করে দিবেন। তো উনি ভাই শেষে বললো যে বন্ধ করে দিব কেন ভাই, একটু বলতে তো সুযোগ দিবা নাকি, প্রতিষ্ঠান ওটা ডাইকা একটু বলবো যে ভাই দেখেন ঠিক করেন, প্রয়োজন একটু চেঞ্জ করেন, আমি থাকতে থাকতে চেঞ্জ করেন, এগুলো আর কি। কিন্তু বন্ধ করে দেওয়ার অধিকার আপনার আছে। আচ্ছা, তারপর দেখেন দ্য ট্রেনার কামস স্ট্রেস ট্রেনই, আচ্ছা শিক্ষার্থী যদি ধরেন মানে স্ট্রেস ফিল করে, ওর মাথায় সমস্যা হয়ে গেছে একবারে পুরো অ্যাসেসমেন্ট হিসাবে, ও ঘুরে ঘুরে দিতেছে, ও খাতা দেখলেই ভয় পায়, হ্যাঁ আপনি তখন অ্যাসেসমেন্ট বন্ধ করে দিবেন। তারপর দেখেন ক্লিয়ার এভিডেন্স নন কম্পিটেন্ট, অর্থাৎ আপনি প্রথমে গিয়ে দেখলেন যে আপনি অ্যাসেসমেন্ট নিতে গেছেন সিবিটি এর, আপনি গিয়ে দেখেন ক্যান্ডিডেটরা সবগুলো এসে পড়ছে কেয়ার গিভিংয়ের স্টুডেন্ট, সবগুলো কেয়ার গিভিংয়ের প্রিপারেশন নিয়ে আসছে। তো আপনি আইসাই তো বুঝছেন যে নট ইয়েট, সব সিবিটি পড়েই আসে নাই, ওরা পড়ে আসছেন বাংলা, পরীক্ষা দিবেন ইংলিশ, এটা হয় নাকি? সো এইরকম কোনো প্রমাণ যদি আপনি পান, ক্লিয়ার প্রমাণ, তখন আপনি এভিডেন্স অফ করে দিবেন, অ্যাসেসমেন্ট অফ করে দিবেন। দেখেন দেয়ার ইজ এ চেঞ্জ অফ ড্যামেজ টু প্রপার্টি ইকুইপমেন্ট, অর্থাৎ যদি আপনি দেখেন কোনো ইকুইপমেন্ট ধ্বংস হয়ে যেতে পারে, তখন আপনি অ্যাসেসমেন্ট বন্ধ করে দিবেন। দেখেন দ্য অ্যাসেসমেন্ট ইজ হ্যাভিং অ্যান ইফেক্ট অন প্রোডাকশন, অর্থাৎ দেখেন হোয়েন কন্ডাক্টিং ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ আপনার ওয়ার্ক প্লেসে কোনো সমস্যার সম্মুখীন হলে অ্যাসেসমেন্ট বন্ধ করে দেবেন। সো এখান থেকে কমপক্ষে 4টা মুখস্থ করবেন। হ্যাঁ, আচ্ছা এবার আসেন অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্টস। এখন ইনস্ট্রুমেন্ট আর ইনস্ট্রুমেন্টের মধ্যে তফাৎ কি? ইনস্ট্রুমেন্টটা হচ্ছে একজন অ্যাসেসরকে এনএসডি থেকে যে ইনস্ট্রুমেন্টটা দেওয়া হয়, যে নির্দেশনা দেওয়া হয়, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। পুরোটা পড়েন, এই যে দেখেন, এই যে অ্যাসেসর হিসেবে অ্যাসেসরের রোল কি সেটা এনশিওর করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, সেটা হচ্ছে এটা অ্যাসেসরের কাছে থাকে। অ্যাসেসর সবগুলো পোলাপাইন পরে অ্যাসেসমেন্ট দিচ্ছে কিনা, যদি দেয় তাহলে টিক দিবে, যদি শিক্ষার্থীরা যদি স্পেসিফিকভাবে কাজ করতে পারতেছে কিনা সে টিক দিবে। এটা হচ্ছে অ্যাসেসরের জন্য হয় ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? এবার দেখেন গ্যাদারিং এভিডেন্স অন অ্যান্ড মেকিং অ্যাসেসমেন্ট ডিসিশন। আচ্ছা, এখানে গ্যাদারিং এভিডেন্স মানে কি? এভিডেন্স কালেক্ট করা। আচ্ছা, এভিডেন্স কয় প্রকার? এই যে ফর্ম অফ এভিডেন্স, এভিডেন্স কয় প্রকার? এভিডেন্স হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট এভিডেন্স। ডিরেক্ট এভিডেন্স মানে কি? যেটা হচ্ছে অবজার্ভ করা যায়, যেটা দেখা যায় কিন্তু প্রমাণ রাখা যায় না ছবি তোলা ছাড়া, ঠিক আছে? অবজারভেশন, যেমন ওরালটা কি একটা ডিরেক্ট এভিডেন্স। যেমন ডেমনস্ট্রেশনে আপনি যে কম্পিউটারটা খুলে আবার লাগান, এটা কি করে? অ্যাসেসর দেখে। সো যেটা আসলে দেখা পরে আপনি অ্যাসেসর চাইলেও বলতে পারে আমি দেখছিও পারে নাই, মানে মিথ্যা বলা যায় যেটা, সেটা মনে রাখবেন ডিরেক্ট এভিডেন্স। আর যেটা একবারে প্রমাণ আজীবন থাকে, চাইলে রাখা যাবে, সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স। তাহলে রিটার্ন খাতা রাখা যায়, আর কি কি রাখা যায় বলেন তো? আপনি একটা কাজ করে নিয়ে দিয়েছেন তার হাতে, সেটা সে বাসায় নিয়ে গেছে, সেটা কিন্তু কি ইনডিরেক্ট এভিডেন্স। তাহলে আপনারা আশা করি এগুলো বুঝতে পারছেন। মেথড অফ গ্যাদারিং এভিডেন্স। আচ্ছা, এভিডেন্স আপনি কীভাবে গ্যাদার করতে পারবেন সেটা আপনি বলেন। রিটেন এভিডেন্স নেওয়া যায়, ওরাল এভিডেন্স নেওয়া যায়, তারপর দেখেন কি রেফারেন্স নেওয়া যায়। অন্য কেউ একজন একটা লিখিতভাবে একটা দলিল দিছে যে ধরেন এই কুসুয়ার প্রিন্সিপাল আমার সম্পর্কে বলে দিছে যে আলামিন অনেক ভালো, এটা পারে, 6 বছর কাজ করছে, একটা লিখিতভাবে দিছে, সেটাও কিন্তু একটা এভিডেন্স হবে, এটা গ্যাদার করা যাবে। আচ্ছা, তবে সিএস এর ভিতরে আবার সেই মেথডটা লেখা থাকা লাগবে। সিএস এর ভিতরে যদি লেখা না থাকে রেফারেন্স, তাহলে হবে না। আচ্ছা, এবার আসেন এভিডেন্স গ্যাদারিং টুলস। দেখেন এখানে বলছে মেথড, এখানে বলছে টুলস। আপনি কি করতে পারেন? অবজারভেশন চেকলিস্ট, থার্ড পার্টি রিপোর্ট, ডেমনস্ট্রেশন, ওয়ার্ক রিলেটেড প্রজেক্ট, কোশ্চেনিং, পোর্টফোলিও, এগুলো হচ্ছে
টুলস যেগুলোর মাধ্যমে আমরা এভিডেন্স নিতে পারি। এবার দেখেন পারপাস অফ এভিডেন্স গ্যাদারিং টুলস। আচ্ছা, আমরা এভিডেন্স গ্যাদারিং টুলসের মানে এই যে এভিডেন্সটা গ্যাদার করি এটার পারপাসটা কী, সেটা হচ্ছে হেল্প ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড, অর্থাৎ শিক্ষার্থী কতটুকু জানে এবং সে কতটুকু আশা করছে তা বের করা যায়। তারপর ফোকাস অ্যান্ড অ্যাসেসমেন্ট এভিডেন্স গ্যাদারিংয়ের উপর রেকর্ড অ্যাসেসমেন্ট আউটকাম, আইডেন্টিফাই দ্য অ্যাকশন, অর্থাৎ অ্যাসেসমেন্টে বসার উদ্দেশ্যগুলো কী কী, এটা এই সম্পর্কে আসলে আপনি নিজে থেকেও বসাতে পারবেন। আচ্ছা, এবার দেখেন ডকুমেন্টিং এভিডেন্স ইউজিং অ্যাসেসমেন্ট টুল, এখানে ডকুমেন্ট করার কথা বলছে আর কি, লিখে দেবেন। আর কোশ্চেনিং মানে হচ্ছে কি আপনি কোশ্চেন কখন কীভাবে করবেন সেটা এখানে বর্ণনা করা হয়েছে। এবার আসেন এরর্স কমনলি মেড বাই অ্যাসেসর, একজন অ্যাসেসরের দ্বারা কী কী ভুল হয়। একটা ভুল হচ্ছে হ্যালো ইফেক্ট। হ্যালো ইফেক্ট মানে আমি সুন্দর করে সাজুগুজু করে অ্যাসেসমেন্টে গেলাম, আমার দেখেই সে মনে করছে এ তো প্রফেশনাল, এ কম্পিটেন্ট, আমার কম্পিটেন্ট দিয়ে দিছে, আমি কম্পিটেন্ট। কিন্তু আরেকজন কী করছে, একদম ডিরেক্ট লঙ্গি পরে অ্যাসেসমেন্টে চলে গেছে, ওরে দেখে করতেছে আরে শালা মানে আনপ্রফেশনাল, এরে নট ইয়েট দিয়ে দিল। এইটা হবে আপনার হর্ন ইফেক্ট। কী ইফেক্ট? হর্ন ইফেক্ট। এখানে কোথায় আছে, কী ব্যাপার, হ্যালোর পর হর্ন কোথায়? এটা হচ্ছে হ্যালো ইফেক্ট, হচ্ছে মানে পোশাক দেখে ভালো মনে করে পাস করে দেওয়া। আর হর্ন ইফেক্ট আছে একটা, হ্যাঁ, সেটা হচ্ছে কি শিক্ষার্থীকে আপনি খারাপ মনে করে নট ইয়েট দিয়ে দেওয়া। তারপর কি দেখেন ফেইলিং টু রেকর্ড, অর্থাৎ রেকর্ড করতে সমস্যা। ধরেন অ্যাসেসমেন্ট একজন স্টুডেন্ট ডেমনস্ট্রেট করতেছে আর আপনি এদিক দিয়ে খাতা দেখতেছেন, তো সে কি করতেছে না করতেছে আপনি দেখতেছেন না, তাহলে এই অ্যাসেসররা মাঝে মাঝে এই ভুলগুলো করে। তারপর দেখেন ফেইলিং টু অবজার্ভ, অর্থাৎ সে অবজার্ভ করতেও ভুল করে, মানে অবজার্ভ মানে দেখা, হ্যাঁ, আর রেকর্ড মানে সে পারলো কি পারলো না, টিক এবং না টিক দেওয়া, প্রমাণ কালেক্ট করা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক অ্যাসেসররা ভুল করে। মেকিং ডাউন দ্য মিডল, অর্থাৎ কিছু অ্যাসেসর আছে কি মানে তারে কম্পিটেন্ট দিবে না নট ইয়েট দিবে, একদম মাঝামাঝি বসে থাকে, এইরকম সমস্যাটা হয়, তাই না? সেটাও করা যায়। ওভারলুকিং হয়। ওভারলুকিং মানে কি, ওই উপর থেকে ফোন দিয়ে দিছে এই রহিমটা একটু দেখো তো, রহিমের রেজিস্ট্রেশনটা এইটা, তো এইটা বড় একটা সমস্যা, ঠিক আছে? এইগুলো অ্যাসেসররা মাঝে মাঝে করে। আচ্ছা, সাম কমন এরর্স অ্যাসোসিয়েটেড এক্সপ্রেস, আচ্ছা বিএসএসমেন্ট হোয়েন ডিসপ্লে ফেভারিটিজম, আচ্ছা এইগুলোর মানে হচ্ছে কি ফেভারিটিজম দেখানো, উল্টাপাল্টা অ্যাসেসমেন্ট নেয় আর কি অ্যাসেসররা, আপনারা জানেন। আচ্ছা, এবার আসেন রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্স মানে কি, আপনি যে এভিডেন্স কালেক্ট করবেন, এভিডেন্স কালেক্টের রুলস অফ এভিডেন্স আছে। তো এই রুলস অফ এভিডেন্স মনে রাখার জন্য আপনি মনে রাখবেন ভিসিস কার, কি কার, VCS কার। তো বি দ্বারা এখানে কোনটা মিলতেছে, ধরেন ভ্যালিড, সি দ্বারা মিলতেছে কি কারেন্ট, এস দ্বারা মিলতেছে কি সাফিসিয়েন্ট, আর দ্বারা মিলতেছে কি ধরেন এই রিসেন্ট, এ দ্বারা মিলতেছে অথেন্টিক, সি দ্বারা মিলতেছে কনসিস্টেন্স। আচ্ছা, এবার এটা আমি একটু বুঝাই। সাফিসিয়েন্ট মানে হচ্ছে আপনি ক্যান্ডিডেটের কাছ থেকে অনেক ধরনের এভিডেন্স নেবেন, রিটেন, ওরাল, ডেমো, সব ধরনের নেবেন, ঠিক আছে? এখন সব ধরনের নেবেন কেন, দেখবেন যে প্রত্যেকটা এলিমেন্ট সে পারতেছে কিনা, আপনার সিএস এর ভিতরে এলিমেন্ট আছে না, প্রত্যেকটা পিসি হিট করতে পারতেছে কিনা চেক করবেন। যদি সে পারে তখন সাফিসিয়েন্ট। এবার পরে আসি ভ্যালিডে। ভ্যালিড মানে হচ্ছে কি, ভ্যালিড মানে হচ্ছে এটা কারেন্ট ভার্সন হইতে হবে, একদম তাৎক্ষণিক হইতে হবে, ঠিক আছে? কারেন্ট ভার্সন হইতে হবে সিএস এর আলোকে। এবার তাইলে আবার কারেন্ট কি, আবার কারেন্ট ভার্সন হইলে সে ভ্যালিড। কারেন্ট আবার কি, কারেন্ট মানে হচ্ছে যে ক্যান্ডিডেটের নিজের কাজ কিনা, সেটা কারেন্ট বাছাই করবেন আপনি ক্যান্ডিডেটের নিজের কিনা। আর অথেন্টিক কিনা সেটা আপনি যাচাই করবেন কিভাবে, আচ্ছা ক্যান্ডিডেট কারেন্ট নলেজ, আচ্ছা ক্যান্ডিডেটের কারেন্ট নলেজ কিনা সেটা আপনি যাচাই করবেন কিভাবে, কারেন্ট বাছাই করবেন যে আসলে এটা তাৎক্ষণিক কিনা, মোটামুটি অল্প বয়স সময়ের আগে কিনা, ঠিক আছে? এরপরে আপনি অথেন্টিক মানে দেখবেন যে একদম সে অথেন্টিক কিনা, একদম শিওর কিনা, সে করছে কিনা। আর কনসিস্টেন্ট মানে হচ্ছে ক্যান্ডিডেটরা আবার আরও 3 বার যদি আপনি করান সে করতে পারবে কিনা, সে আরও 1 বছর পর বা আরও 6 মাস পর তারে করতে দিলে সে আসলে পারবে বলে মনে হয় কিনা। যদি মনে হয় তাহলে সে কনসিস্টেন্টেও পারে। রিসেন্ট, এবার রিসেন্ট মানে হচ্ছে যে 5 বছরের আগের কিনা সেই প্রমাণটা, যে প্রমাণটা আপনাকে দিল। এখন একটা জিনিস দেখেন, এখানে কনফিউশনে পড়ে যাই আমরা। এই ভ্যালিড, রিসেন্ট এবং এই কারেন্ট, এগুলো নিয়ে মাঝে মাঝে আমরা সমস্যা পড়ি। এগুলো প্রায় সেম, কিন্তু আপনাকে আলাদা করে মনে রাখার জন্য মনে রাখতে হবে সাফিসিয়েন্ট মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হিট করতে হবে ক্যান্ডিডেটকে, আর ভ্যালিড মানে হচ্ছে এটা কারেন্ট ভার্সন হইতে হবে। কারেন্ট ভার্সন কিসের সাথে, সিএস অনুযায়ী কারেন্ট ভার্সন হইতে হবে। আর এই কারেন্ট মানে কি, কারেন্ট মানে ক্যান্ডিডেটের একদম কারেন্ট নলেজ, স্কিল, অ্যাটিটিউড সব কিছু আছে কিনা সাথে চেক করবে। আর অথেন্টিক মানে হচ্ছে ক্যান্ডিডেটের নিজের কাজ কিনা। কনসিকুয়েন্স মানে হচ্ছে সে ধারাবাহিকভাবে এই কাজটা বারবার করতে পারবে কিনা।
আর রিসেন্ট মানে হচ্ছে এটা 5 বছর আগের কিনা, এটা একটু বুঝেন আর এইগুলো রিডিং করবেন। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখানে ম্যাচিং ট্যাচিং আসে। আচ্ছা, মেকিং অ্যাসেসমেন্ট ডিসিশনটা তো আপনারা বুঝেন। এবার এখানে আসেন, এই যে এখানে আবার বলেছে কি এই প্রিন্সিপাল অফ এভিডেন্স, রুলস অফ এভিডেন্সের কথাগুলো আবার এখানে নিয়ে আসছে, সো এগুলো তো বললাম। আচ্ছা, এবার এখানে আসেন, নিচে আসেন, দেখেন দিস ডেফিনেশন ডিফাইন্স টু স্ট্র্যাটেজিস দ্য অ্যাসেসমেন্ট প্রসেস। আচ্ছা, মানে অ্যাসেসমেন্টের ডেফিনেশন ডিফাইন্স টু স্টেজেস, অর্থাৎ অ্যাসেসমেন্টের দুইটা স্টেজ আছে। একটা স্টেজ কি, একটা স্টেজ হচ্ছে কম্পেয়ার করা, কিসের সাথে, সিএস এর সাথে কম্পেয়ার করা। এখানে বলছে দেখেন, কম্পেয়ারিং দ্য এভিডেন্স এগেনিস্ট দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্টের যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়ার সাথে এভিডেন্সের সাথে মিল আছে কিনা তা মাপা। 2 নম্বরে হচ্ছে ডিসিশন নেওয়া। এই শেষ। এবার আসেন ফিডব্যাক। ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা জানেন। ফিডব্যাকটা দিবেন কিভাবে, স্যান্ডউইচ মেথডে দিবেন। এগুলো অ্যাসেসর হওয়ার আগেই আপনারা জানে গেছেন, এগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে শিখাতে, কারণ আপনারা নট ইয়েট দিতে দিতে আপনি শিখে গেছেন, বা আপনি কারোটা শুনতে। ফিডব্যাক কীভাবে দেয়, প্রথমে চুমা দিবেন, পরে লাথি দিবেন, পরে চুমা দিবেন। প্রথমে কিক, প্রথমে কিস, পরে কিক, পরে কিস। একটু মনে রাখবেন, প্রথম কিসের সাথে প্রথম কিসের সময় আপনি কী করবেন, পজিটিভ বিষয়গুলো বলবেন তাকে। পরে লাস্টের কিসের সময় তারা মোটিভেট দিবেন, কারণ বেচারা তো আপনি মাঝখানে ব্যথা দিয়ে দিচ্ছেন, তাই না? ইমপ্রুভমেন্ট আইডিয়াগুলো বলছেন না, ভাই আপনারে কষ্ট করে আরেকবার ডাকা আসতে হবে, ডাকা এসে এরপর আপনাকে আবার অ্যাসেসমেন্টে বসতে হবে। তখন তো তার মটকা এমনিতেই গরম, তাই না? তো তারে তখন আপনি কী করবেন, এনকারেজ করবেন। তাহলে প্রথম কিসে কী কয়, পজিটিভ বিষয়গুলো বলবেন, ভাই সেই তুমি সেই, তাই না? তুমি অনেক কিউট ভাই, তুমি অনেক ভালো পারো। এটা আমার একজন বলছে, বুঝছেন, একজন অ্যাসেসর বলতেছে তোমার ভিতরে অনেক পজিটিভিটি আছে, তুমি অনেক বড় ট্রেনার হবা, তোমার দেখতে একটা ট্রেনার ভাব আসে। এরপরে বলে যে এই হচ্ছে অবস্থা, তোমার তো এখানে এই সমস্যা আছে, এটা দেখতে হবে, এরকম আর কি। হ্যাঁ, তো এইবার আসেন অ্যাপ্রোচেস অফ প্রোভাইডিং ফিডব্যাক। আচ্ছা, প্রোভাইডিং ফিডব্যাক, আপনি ফিডব্যাক কীভাবে কি দিতে পারবেন, আপনি ফেস টু ফেস দিতে পারেন, আপনি লিখিতভাবে দিতে পারেন, আপনি ইমেলে দিতে পারেন, কলে দিতে পারেন, ফ্যাক্সে দিতে পারেন। ঠিক আছে, মনে রাখেন কি কি পদ্ধতিতে অ্যাসেসমেন্ট দিতে পারেন। আচ্ছা, ইফেক্টিভ ওয়ে অফ প্রোভাইডিং ফিডব্যাক। আচ্ছা, ফিডব্যাক প্রোভাইড করতে পারেন আপনি কিভাবে ইফেক্টিভভাবে। প্রথমেই ক্যান্ডিডেট আসলেই তার সামনে বসাবেন, এই রহিম বলেন তো কী অবস্থা, কেমন অ্যাসেসমেন্ট দিলেন, কি মনে করেন কম্পিটেন্ট হবেন, এই যে কথাটা, এই পয়েন্টটা থেকে এটা আসছে। এই পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে, আচ্ছা পয়েন্টটা হচ্ছে স্টার্ট বাই আস্কিং ক্যান্ডিডেট টু জাজ, মানে সে কেমন করছে এটা জিজ্ঞেস করা, 1 নাম্বার কাজ। 2 নাম্বারে আপনি কি করবেন, তার পজিটিভ বিষয়গুলো খেয়াল করবেন, সে যেখানে ভালো করবে সেখানে আপনি নাইস বলবেন, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, এছাড়াও ক্যান্ডিডেট আস্ক সাজেশন এরিয়া, ইমপ্রুভমেন্ট এরিয়া, গিভ প্রোভাইড ফিডব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখানে 2টা কথা বলছে, দেখেন আপনি কি করবেন, তাকে মানে তার ভালো দিকগুলো আপনি বুঝাই দিবেন, এর পাশাপাশি আপনি তাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফিডব্যাক দিবেন, তাড়াতাড়ি ফিডব্যাক দিবেন। কেন তাড়াতাড়ি ফিডব্যাক, এখানে কিন্তু এই প্রশ্নটা আসে যে তাড়াতাড়ি ফিডব্যাক দিব কেন। তাড়াতাড়ি ফিডব্যাক দিলে আপনার কনফ্লিক্ট রিডিউস, অর্থাৎ তার সাথে যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা দূর হবে। ধরেন আমি কি করলাম, একজনের নটিয়েট করে দিলাম, কিন্তু আমি ফিডব্যাক দিলাম না, তাহলে সে কি করবে, সে বুঝবে না আসলে কোথায় নটিয়েট হলাম, কেন নটিয়েট হলাম, পরে আপনারা গালাগালি করবে, উল্টাপাল্টা লিখবে। কিন্তু আপনি যদি তাকে বলে দেন যে ভাই তোমার এখানে সমস্যা, তাড়াতাড়ি বলে দেন যে ভাই তোমার এখানে সমস্যা, এটা ঠিক করতে হবে, এটা আরেকবার বসে কষ্ট করে, এভাবে যদি বলে দেন, তাহলে কিন্তু তার মাথা গরম হবে না, সে বুঝবে, আসলে মেনে নিবে যে তার সমস্যাটা কোথায়, এ হচ্ছে বিষয়। তো এরপর দেখেন ডিসকাস দ্য এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আইডিয়া, অর্থাৎ আপনি তার ফিউচারের এভিডেন্সগুলো কি, তারা কী করতে হবে না করতে হবে এগুলো দেখাবেন, এগুলো একটু রিডিং করবেন। হ্যাঁ, তারপর দেখেন হেল্পফুল স্ট্র্যাটেজিস অ্যান্ড ফিডব্যাক নেগেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, এখানে আপনি হেল্পফুল স্ট্র্যাটেজিস ফর ফিডব্যাক অর নেগেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, বি পজিটিভ উইদাউট রেইজিং এনি ফলস এক্সপেকটেশন, অর্থাৎ নেগেটিভ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আপনি ধরেন আপনার এক্সপেকটেশনটা খুব ভালো রাখবেন ক্যান্ডিডেটের প্রতি। ঠিক আছে, এই বিষয়গুলো একটু পড়বেন। আচ্ছা, এরপর আসেন বেনিফিট অফ প্রোভাইডিং ফিডব্যাক অন অ্যাসেসমেন্ট পারফরমেন্স, অর্থাৎ অ্যাসেসমেন্টের পারফর্মগুলো কেমন হচ্ছে ওইটার ফিডব্যাক দেওয়ার বেনিফিটটা কি, এখানে খুব সুন্দর করে লেখা আছে, সেটা একটু দেখবেন। তারপর আসি আমরা এখানে রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং অ্যাসেসমেন্ট রেকর্ড। আচ্ছা, রেকর্ডিং বলতে কি বোঝায়, অ্যাসেসমেন্ট রেকর্ডিং বলতে কি বোঝায়, রিপোর্টিং বলতে কি বোঝায়।
রেকর্ডিং মানে হচ্ছে ওই যে আপনার কাছ থেকে সবগুলো খাতা একবারে অ্যাসেসর সব জমা নেয় না, এগুলো হচ্ছে রেকর্ডিং। আর অ্যাসেসমেন্ট রিপোর্টিং মানে হচ্ছে ওইটা নিয়ে যায়, নিয়ে এনএসডিতে জমা দেয়, সেটা হচ্ছে রিপোর্টিং। দেখেন ইম্পর্টেন্স অফ অ্যাসেসমেন্ট রেকর্ডিং। আচ্ছা, রেকর্ড করলে কী কী ইম্পর্টেন্ট হয়, গুরুত্ব হয়, সে যদি আপনার বিরুদ্ধে অ্যাপিল করে তাহলে এটা পরবর্তীতে যাচাই করা যায়, বা এটা রেকর্ড থাকা ভালো, এ হচ্ছে বিষয়। তারপর দেখেন ফিচার অফ গুড অ্যাসেসমেন্ট রেকর্ড। একটা ভালো অ্যাসেসমেন্ট রেকর্ড আপনি কীভাবে হয়, অ্যাসেসরের নাম লিখে রাখবেন এটার মধ্যে, কোন প্রতিষ্ঠানে হয়েছে, কে কে ছিল, কে দেখছে, সব যদি আপনি ওই রিপোর্টের মধ্যে লেখেন। এই দেখেন ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট অ্যাপ্লাই কোয়ালিফিকেশন, কোন কোয়ালিফিকেশনের, কোন সিএসের, কোন ইউনিটের, অ্যাসেসরের নাম কি, ডেট কি, এগুলো যদি আপনি রিপোর্টের ভিতরে লেখেন তাহলে আপনার এটা ভালো হবে। এবার দেখেন ক্যারেক্টারিস্টিক অফ ইফেক্টিভ অ্যাসেসমেন্ট রেকর্ড, অর্থাৎ ইফেক্টিভটা কেমন হবে। আচ্ছা, সেটা এখানে বলছে, এটার ইফেক্টিভ সিস্টেমের মধ্যে কী কী পড়তেছে আপনার। আপনি অ্যাসেসমেন্টটা নেবেন, অ্যাসেসমেন্টের খরচটা যেন কম হয়। আপনি গিয়ে কী করলেন, 10 বার করে প্রশ্ন প্রিন্ট করলেন, আপনি একটু কালো দেখছেন, একটু পেজগুলো নর্মাল দেখছেন, আপনি যাই মিয়া ভালো পেজ নিয়ে আসেন, আসলে এগুলো করা যাবে না, ঠিক আছে। এই যে এই ধরনের কিছু এখানে বলা হয়েছে, হ্যাঁ। তারপর দেখেন রোল অফ অ্যাসেসর অ্যান্ড রেকর্ডিং অ্যান্ড অ্যাসেসমেন্ট আউটকামস। যদি উপরেগুলো বুঝেন এগুলো সহজ কিন্তু, হ্যাঁ। এবার আসেন, এবার এখানে কিছু এক্সাম্পল দিছি, এগুলো আমরা ওই যে এভিডেন্সে করছিলাম, এগুলো নিয়ে ভয় নাই। আচ্ছা, রিভিউইং অ্যাসেসমেন্ট প্রসেস। আচ্ছা, রিভিউ করবেন আপনি কিভাবে, দেখেন দ্য রেসপন্সিবিলিটিস অফ রিভিউয়ার। আপনার রিভিউ করার সময় আপনি কী করবেন, আপনি প্ল্যান করবেন, রিভিউ করবেন, তারপর এনশিওর করবেন দ্য প্রসেস সব কিছু ঠিক আছে কিনা, এই রিভিউ করবেন আর কি, সব কিছু চেকচাক আছে কিনা। এই রিভিউ সাইকেলটা একটু দেখেন। প্রথমে কী করবেন, প্রিপেয়ার দ্য রিভিউ, আপনি রিভিউ প্রস্তুত করলেন, প্ল্যান রিভিউ, কন্ডাক্ট রিভিউ এবং রেকর্ড দ্য রিপোর্ট অ্যান্ড ইভালুয়েট রিভিউ সিস্টেম। অর্থাৎ এই প্রত্যেকটা ধাপে ধাপে আপনি কি করবেন, আপনি ফিডব্যাকগুলো রিভিউ করবেন। রিভিউ সাইকেলটা একটু মনে রাখেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, রিভিউ অফ সাইকেল, এখানে আপনার দেখেন এখানে লেখা আছে হিন্টস ফর এ গুড রিভিউ প্রসেস। আচ্ছা, গুড রিভিউর একটা হিন্টস এখানে বলা হয়েছে। তারপর দেখেন প্ল্যান টু রিভিউ। প্ল্যান বলতে কি বোঝায়, কিছু কিছু প্রশ্ন করলে প্ল্যান বের হয়ে যাবে, এগুলো একটু পড়বেন আপনারা, হ্যাঁ। তারপর দেখেন কন্ডাক্ট দ্য রিভিউ, এইখানে একটু পড়বেন, এই 6টা ধাপ একটু নিজে নিজে পড়বেন। তো এই হলো আমাদের এই 12 নম্বর সিভিএলএম শেষ, এটা নিজেকে পড়তে হবে। এবার একটু প্রশ্নগুলো বুঝেন, এখানে কিছু চেক দিয়েছে আপনাকে, দেখছেন এই যে 1 নম্বর প্রশ্নটা ছিল এটা কোন কোন ধাপে পরীক্ষা হয়। তারপর দেখেন এই যে কি বলছে, বিফোর দ্য অ্যাসেসমেন্ট ইভেন্ট ক্যান্ডিডেট নিড টু নো। অ্যাসেসরের অ্যাসেসমেন্টের শুরুতে তারা কি কি জানবে, মানে প্রশ্ন এবং উত্তরগুলো একটু ভালো করে আপনারা দেখবেন, প্লিজ দেখবেন। আমি কিন্তু আজকে পুরো ঘামাই গেছি, হ্যাঁ, আমার একটু জ্বর, প্লাস ফ্যানটা অফ করেই ক্লাস করাতে হয়। তো অনেকে আমি যে এত ইফেক্টিভ ওয়েতে চেষ্টা করি, বা আমি এখানে প্রচুর সময় দিচ্ছি, আমার আসলে সময় আছে বিধায় সময়টা দিচ্ছি, তো অনেকে এটাকে পজিটিভলি নেয় না, বরং তারা আমাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে। আমি যে তারই সহযোগিতা করছি, বা আমি যে একটা ভালো জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করছি, এটা অনেকে পজিটিভলি নেয় না। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আপনাদের আজকে যেহেতু শেষ, আপনারা চেষ্টা করবেন। ধরেন আমি যদি দেখি যে আপনারা আমার কাছে শেখার পর আপনি নিজেও পড়াচ্ছেন, আমি সত্যি খুব খুশি হব, আমি সত্যি খুব খুশি হব। কারণ শিখাইলেই আরেকজন শিখবে, আপনার জানাটা আরও বেশি ভালো হবে। আর আপনি যদি লেভেল 5 করতে যান, অবশ্যই আপনাকে 5-এর প্রথম 5-6টা ক্লাসই আপনার 4-এর এগুলো করাবে, ঠিক আছে। মানে 4 ছাড়া 5 আপনি করতে পারবেন না। সো আপনি শিওর অবশ্যই এগুলো পারার পর আপনি 1-2জনকে পড়াবেন, নিজে নিজে হলে পড়াবেন, যেভাবে পারেন পড়াবেন, দেখবেন তখন ভালো হবে। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আপনারা যে কোনো সময় আমাকে কল দিতে পারবেন, যে কোনো সময় আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। সো ভালো থাকবেন, এতটুকুই। আসসালামু আলাইকুম।